ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। চলে আসলাম আরেকটা রোমান্টিক এবং ইন্টারেস্টিং ড্রামা নিয়ে, যেখানে আমাদের গল্পের হিরো অনেক হ্যান্ডসাম একজন ডক্টর। আমাদের গল্পের হিরো আমাদের নায়িকাকে এত বেশি ভালোবাসতো, সে লুকিয়ে লুকিয়ে তাকে সবকিছুতেই সাহায্য করত। আর আমাদের নায়িকা যখন ডাক্তার দেখাতে গিয়েছিল, তখন সে জানতে পারে এটাই সে ছেলে যার সাথে 3 বছর আগে সে ঘনিষ্ঠ হয়েছিল। তাহলে চলো এই দুষ্ট মিষ্টি ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতে আমাদের গল্পের নায়িকা বাইকে দেখানো হয়, সে নিজেকে বোঝাচ্ছিল ভয় পেলে চলবে না। গাইনি বিশেষজ্ঞ ডাক্তার মিস্টার চাওকে দেখাতে হবে, আর তাকে আমার সমস্যার ব্যাপারে সবকিছু বলতে হবে। এখানে আমরা জানতে পারি বাই আসলে একটা ফার্মেসি চালাতো এবং সে তার ওষুধও বিক্রি করতে চাচ্ছিল। তারপর সে মিস্টার চাওয়ের চেম্বারে চলে যায়, তাকে সে জিজ্ঞেস করে তোমার নাম কি। তখন বাই বলে আমার নাম হচ্ছে বাই। চাও তাকে জিজ্ঞেস করে তোমার সমস্যা কি। বাই তো সেই জায়গায় লজ্জা পাচ্ছিল, কিন্তু সে অনেক কষ্ট করে বলে আসলে আমার পিরিয়ড রেগুলার হয় না আর অনেক বেশি চুলকানি হয়। যাও তাকে বলে যাও তুমি সেখানে শুয়ে পড়ো, আমি তোমার চেক আপ করবো। বাই তো বলতে শুরু করে না আমি পরীক্ষা করাবো না। যাও বলে তোমার সমস্যা বেশি হতে পারে, চেক আপ তো করতে হবে। বাই তো যাওকে বলতে শুরু করে না আমি এখানে চিকিৎসা করাতে আসিনি। যাও বলে তাহলে কেন এসেছো আমাকে দেখতে। বাই তো সেখানে চিন্তায় পড়ে যায় আর ভাবে আমি কিভাবে আমার মেডিসিন সেল করব। বাই যখন ডক্টর চাওয়ের চোখগুলো দেখে, তার 3 বছর আগের ঘটনা মনে পড়ে যায়, যার সাথে 3 বছর আগে সে নাইট স্পেন্ড করেছিল। বাই তো নিজেকে বোঝাতে শুরু করে আমি কি সব কল্পনা করছি। সে তো মেল মডেল ছিল আর সে তো ডাক্তার, এত বড় বিশেষজ্ঞ ডাক্তার কখনই মেল মডেল হতে পারবে না। বাই তো সেই জায়গায় ডাক্তারকে কোনো কিছুই বলতে পারে না আর চেক আপ করার জন্য গিয়ে শুয়ে পড়ে। যাও তো সেই জায়গা থেকে জিজ্ঞেস করে তুমি কি কারোর সাথে নাইট স্পেন্ড করেছো রিসেন্ট। সেখানে বাই তাকে বলে 3 বছর আগে করেছিলাম একটা বার একটা ছেলের সাথে। যাও যখন তার কথা শোনে সে তো সেই জায়গায় থেমে যায়। বাই তারপর উঠে চলে যাবে, তখনই যাও তাকে বলে তুমি 3 বছর আগেও এরকমই ছিলে, পালিয়ে যাওয়া তোমার স্বভাব হয়ে গেছে। বাই তো সেখানে অবাক হয়ে যায় আর বলতে শুরু করে আপনি কি বলছেন 3 বছর আগে। যাও তাকে বলে 3 বছর আগে তুমি যার সাথে নাইট স্পেন্ড করেছো তাকে দেখলে কি তুমি চিনতে পারবে না, নাকি চিনেও না চিনার ভান করছো। ভাই তো অবাক হয়ে যায় আর বলে তুমি সে। তখন তো সে তার মাস্ক খোলে। ভাই তো অবাক হয়ে পাস্টের সব কথা ভাবতে শুরু করে, কারণ 3 বছর আগে সে তার সাথেই নাইট স্পেন্ড করেছিল, মানে ডক্টর যাওই সে। যাও তো ভাইকে বলছিল তোমার যোগ্যতা অনেক বেশি ভালো নাইট স্পেন্ড করার পর পালানোর। ভাই তো ভাবতে শুরু করে সে আমার গাইনি ডক্টর, আমার তাড়াতাড়ি করে পালাতে হবে। যাও তো ভাইকে থামায় আর বলে তোমার চিকিৎসা এখনো হয়নি, তুমি কোথায় পালাচ্ছ। ভাই তো বাহানা বানিয়ে বলতে শুরু করে আমার তো মনে হচ্ছে আমার অসুখ একেবারে ভালো হয়ে গেছে, আপনার আসলে স্কিলস অনেক বেশি ভালো। কিন্তু জাউদও সেই জায়গা তাকে ধরে ফেলে আর বলে 3 বছর আগেও তুমি আমাকে গুড বাই বলে যাওনি, এরকম ভাবে পালিয়ে গিয়েছিলে, এবার আমি তোমাকে যেতে দিব না। ভাই তো টেনশনে পড়ে যায় আর ভাবতে শুরু করে সে কি জানতে পেরে গেছে সেদিন আমার প্রথমবার ছিল। ভাই তো সেই জায়গায় যাওকে বলতে শুরু করে হ্যাঁ আমি মানলাম তোমার দক্ষতা অনেক বেশি ভালো ছিল, কিন্তু এর মানে এটা না আমি তোমার সাথেই চিপকে থাকবো। আর একবার একটা ভুল হয়ে গেলে পরে কিন্তু সে ভুলের মধ্যে কেউই যায় না। যাও তো বলতে শুরু করে 3 বছর আগে তুমি তো বিছানায় এসব কথাবার্তা বলনি, তুমি তো বলেছিলে আই লাভ ইউ। আর তুমি যাওয়ার আগেও তো বলে যাওনি, তোমার সব কথা মিথ্যা ছিল। তাছাড়া তুমি সেদিন রাতে যা যা বলেছিলে প্রত্যেকটা অক্ষর আমার মনে আছে। আর তোমার যদি মনে না থাকে আমি তোমাকে মনে করাতে পারি। ফ্ল্যাশব্যাকের মেমোরি দেখানো হয়, যেখানে বাই তাকে বলছিল আই লাভ ইউ, আমি সারা জীবন তোমার সাথেই কাটাতে চাই। বর্তমানে ভাই তো টেনশনে পড়ে যায় আর ভাবতে শুরু করে আমি এত ননসেন্স কথাবার্তা কিভাবে বলেছিলাম, আমার তো মনে হচ্ছে আমার মুখ সেলাই করা উচিত ছিল। যাও তাকে বলতে শুরু করে আমি কি তোমাকে মনে করাবো আবারও সবকিছু করে। ভাই বলে আমি এসব কিছু করা একেবারেই ছেড়ে দিয়েছি। তাছাড়া তুমি তো একজন মেল মডেল, মনে হচ্ছে তুমি ভালো হয়ে ডাক্তার হয়ে গেছো, তাই তুমি সবকিছু ভুলে যাও আর কোনো কিছু করার চেষ্টা করবে না। যাও তো সেই জায়গায় তাকে তার চেয়ারে বসে, আর যখনই তাকে কিস করতে যাবে তখনই আমাদের নায়িকা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। যাও তো বলতে শুরু করে 3 বছর আগে তুমি আমার সাথে ফ্লার্টিং করে পালিয়ে গিয়েছিলে, এবার কোথাও যেতে পারবে না। বাইরে তো সেই জায়গায় আইডি কার্ড পরে গিয়েছিল, যেটা আমাদের নায়ক দেখতে পায় আর সে জানতে পেরে যায় আসলে ভাই কোথায় কাজ করে। ভাই তো সেখান থেকে যাচ্ছিল এবং 3 বছর আগে কি ঘটেছিল সেটাই ভাবছিল। ফ্ল্যাশব্যাকে আমরা বাইরের ফিয়ন্সে মিস্টার হোকে দেখতে পাই, যে কিনা অন্য মেয়েদের সাথে ফ্লার্টিং করছিল। তখনই বাই সেখানে চলে যায়, তার ফিয়ন্সকে থাপ্পড় মারে আর বলে তুমি বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছো। আমার পরিবার তোমার প্রতি অনেক বেশি ভালো ছিল, কিন্তু তুমি তাদেরকে ধোঁকা দিয়েছো। তোমার কারণে আমার পরিবার দেউলিয়া হয়ে গেছে, তুমি কি মানুষ। মিস্টার হো তো বলতে শুরু করে তুমি 1 নম্বরের একটা পাগল, তুমি আমাকে টাচ করবে না। তোমার সুপরিবার দেউলিয়া হয়ে গেছে, এতে আমার কি করার আছে।
ভাই তাকে বলে, তুমি আমাদের ফার্মেসি কোম্পানির পেটেন্ট নিয়ে তারপর সবাইকে ধোকা দিয়েছো। তুমি আমার পেটেন্ট নিয়ে অনেক বেশি ড্রাগ কেনাবেচা করেছো, তাই আমি ফেঁসে গেছি। আর তাই এখন আমার পরিবার একেবারে ধ্বংস হয়ে গেছে। এখন বলো, তোমার দোষ না তাহলে কার দোষ? মিস্টার হো তাকে বলে, বোকা তুমি ছিলে, তোমাকে এত বছর আমি বোকা বানিয়েছি আর তুমি বোকা হয়েছো। ভাই তো রেগে তাকে থাপ্পড় মারতে চাচ্ছিল, তখনই সেই জায়গায় মিস্টার হোয়ের জিএফ মিস লু চলে আসে আর বলে, তুমি এসব কি করছো? ভাই বলে, সে আমার পরিবারকে বরবাদ করে দিয়েছে, তাই আমি তাকে থাপ্পড় মারতে চাচ্ছি। মিস লু তাকে বলে, তোমার এরকম কেন মনে হলো? সে একাই সবকিছু করেছে, আমিও তার সাথে মিলেছিলাম। এ কথা বলে সে মিস্টার হোকে হাক করে। আর মিস্টার হো তো ঠিকই বলেছে, তুমি আসলে অনেক বেশি বোকা। ভাই তো ইমোশনাল হয়ে বলতে শুরু করে, যে পুরুষকে আমি আমার হৃদয় দিয়েছিলাম এবং যাকে আমি আমার বান্ধবী ভেবেছিলাম, তারাই আমার সাথে এরকম করলো। লু তো সেখানে ভাইকে বলতে শুরু করে, কোনো জিনিস পেতে হলে সেই জিনিসটা চুরি করে নিতে হয় বা ছিনিয়ে নিতে হয়, যে ব্যাপারে তুমি জানো না, তোমার এটা শিখতে হবে। মিস্টার হো তো সেই জায়গায় ভাইকে বলতে শুরু করে, আমি তোমাকে পছন্দ করতাম, কিন্তু তোমারই দোষ, তুমি কখনোই তোমাকে টাচ করতে দাওনি। তুমি যদি তোমার বেস্ট ফ্রেন্ড লিওর মতো ভালো হতে, তাহলে তুমি আমার পাশে থাকতে। আসলে মিস লু এর নাম ছিল লিও। ওয়ের এসব কথাবার্তা শুনে তো ভাই অনেক বেশি রেগে যায় এবং একটা বোতল তার মাথার মধ্যে ভাঙে। আর সে মিস্টার হোকে বলতে শুরু করে, তোমার জন্য এটাই যথেষ্ট, তাই না? আর সে তাদেরকে বলে, আমি আমার ফার্মেসি ফেরত নিয়েই ছাড়বো, আর তোমাদেরও সবকিছুর জন্য পে করতে হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমরা সেখানে আমাদের গল্পের হিরো জাওকে দেখতে পাই, আর সে বাইকে দেখে বলছিল, এটাই তো সে। তারপর বাই তো অনেক বেশি আপসেট হয়ে ড্রিঙ্ক করতে শুরু করে। আমি একজন ডগম্যানকে ভালোবেসেছিলাম, যাই হোক আমি আমার কোম্পানি ফেরত নিয়েই ছাড়বো। সে তো অনেক ড্রিঙ্ক করে, আর সে জায়গায় ওয়েটারকে বলছিল, আমি একজন মেল মডেল চাই। এসব তো দূর থেকে যাও দেখছিল, আর সে যখন পড়েই যাবে তখন আমাদের হিরো গিয়ে তাকে ধরে ফেলে। ভাই তো যাওকে দেখে অনেক হ্যাপি হয়ে যায় আর বলে, তুমি তো অনেক বেশি হ্যান্ডসাম। যাও তাকে বলে, আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দিচ্ছি। কিন্তু ভাই তাকে বলে, না, এরকম কোনো কিছুর দরকার নেই। আর সে তো নিজের মতো করেই হাঁটতে শুরু করে, তার পায়ের মধ্যে জুতাও ছিল না। যাও তার পেছনে পেছনেই হাঁটছিল। ভাই তাকে বলে, তুমি আমাকে রুমের মধ্যে নিয়ে যাও। যাও তখন তার হাতের মধ্যে জুতো ধরে এবং তাকে কোলে করে সেখান থেকে নিয়ে যাচ্ছিল একেবারে হিরো স্টাইলে। যাও তাকে রুমের মধ্যে নিয়ে যায় এবং শুইয়ে দেয়। ভাই তো আমাদের হিরো যাওকে জিজ্ঞেস করে, তুমি কি অ্যাডাল্ট নাকি ছোট বাচ্চা? কারণ আমি কোনো বাচ্চার সাথে নাইট স্পেন্ড করতে চাই না। আর আমাকে বলো, তোমার এইসব কাজের কয় বছর হয়েছে? সেখানে যাও তাকে বলে, প্রথমবার। ভাই তো বলতে শুরু করে, প্রথমবার? আমি অনভিজ্ঞ ছেলে চাই না। যাও তো সে জায়গায় অনেক বেশি রেগে যায়, আর আমরা বুঝতে পারছিলাম সে আগে থেকেই হয়তো বাইকে পছন্দ করত। সেখানে বাই তো আস্তে আস্তে তার অনেক কাছে আসছিল, আর সেখানে আমাদের হিরো নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। বাই তো সে জায়গায় তাকে বলছিল, তোমার চোখগুলো অনেক বেশি সুন্দর। বাই তো সে জায়গায় যাওয়ার হাত এবং তার হাত বেঁধে রেখেছিল আর বলছিল, এখন খেলা করতে মজা হবে। এরকম ভাবে তারা নাইট স্পেন্ড করে ফেলে। বর্তমানে বাই সবকিছু মনে করে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। বর্তমানে স্টাফ তাকে বলছিল, তুমি এসব কি করছো? তোমাকে কতবার আমি ডাকছি, আমি পরিষ্কার করছি আর তুমি আমার জায়গাগুলো ময়লা করে দিচ্ছ। ভাই তো সে জায়গায় ভাবতে শুরু করে, আমি সব কি ভাবছি। তারপর সে নিজে নিজেই বলতে শুরু করে, সব দোষ তো আমার। 3 বছর আগে নাইট স্পেন্ড করার পর আমি কারোর সাথে নাইট স্পেন্ড করিনি, মনে হচ্ছে আমি মারাই যাব। যাও তার কথা শুনে সেখানে স্মাইল করতে শুরু করে আর তাকে বলছিল, কে মারা যাবে? এবার তো ভাই আরো বেশি লজ্জায় পড়ে যায় এবং পেছন দিকে তাকাই। ভাই তো বাহানা বানিয়ে বলতে শুরু করে, আসলে আমার কানের দুল অনেক বেশি ব্যথা করছিল, তাই আমি বলছিলাম আমি তো মারাই যাব, আর তুমি তো অনেক বেশি কথা বলো। যাও তো সেই জায়গায় তাকে তার আইডি কার্ড দেখাতে শুরু করে। আর ভাই তো সেখানে বারবার সেটা নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে বলে, আমি তোমার সাথেই যাব। কিন্তু ভাই তো রাজি হচ্ছিল না আর বলছিল, আমার আইডি কার্ড দাও, আমি তোমাকে আমার সাথে নিব না। যাও বলে, তুমি কেন আমাকে রিজেক্ট করছো? ভাই তাকে বলে, তুমি যখন জানো আমি তোমাকে রিজেক্ট করছি, তারপরেও কেন আমার পিছু করছো? কিন্তু সেই জায়গায় যাও তো তার কাছ থেকে ফোন নিয়ে নেয় এবং তার ফোনের নাম্বার সেভ করে দেয় আর বলে, আমার সাথে কন্ট্যাক্ট করো। ভাই তো যাওকে বলছিল, তুমি তো এই জায়গায় চিকিৎসা করো টাকা ইনকাম করার জন্য, আর আমিও এই জায়গায় ওষুধ বিক্রি করতে আসি টাকা ইনকাম করার জন্য। যাও তাকে বলে, আমি তোমাকে আমার সিনসিয়ারিটি দেখাবো। ভাই তো হাসতে শুরু করে আর বলে, 3 বছর আগে আমি তোমার সিনসিয়ারিটি দেখে ফেলেছি। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকের আরো কিছু সিন দেখানো হয়। 3 বছর আগে ভাই যখন ঘুম থেকে উঠেছিল, সে যাওকে কারোর সাথে কথা বলতে শোনে। যাও বলছিল, যাও তো কাউকে কলে বলছিল, সে আমাকে অনেক বেশি বিশ্বাস করে, তার কাছ থেকে পেটেন্টের কোড নেওয়া আমার জন্য অনেকটাই সোজা হয়ে যাবে। আসলে ভাই যেহেতু একটা ফার্মেসি চালাতো, সবাই চাইতো তার সব ওষুধের ফর্মুলা জানতে। ভাই তো চলে যাচ্ছিল আর তাকে বলছিল, তুমি আমার পিছু করবে না। আর সে মনে মনে ভাবছিল, আমি জানি না 3 বছর আগে কেন তুমি আমাকে অ্যাপ্রোচ করেছিলে, কিন্তু এই সুযোগ আমি তোমাকে আর দিব না। যাও তো সেই জায়গায় তার অ্যাসিস্ট্যান্টকে কল করে আর বলে, আমি চ্যারিটি ডিনার পার্টিতে যাব,
অন্যদিকে আমাদেরকে দেখানো হয় বাইকে, তার কাছে একজন আসে, তার উপর চিল্লাতে শুরু করে আর বলে, তুমি কেন এখনো মেডিসিনগুলো সেল করনি? ভাই তাকে বলে, যখন আমার বাবা তোমাকে প্রমোট করেছিল তোমার অ্যাটিটিউড এরকম ছিল না। সোনা মেরে মহিলা বলে, এ কারণে আমি তোমাকে কাজে রেখেছি, না হলে ইন্ডাস্ট্রিতে তুমি কারো কাছেই কাজ পাবে না। তাছাড়া কেউ তোমার ওষুধ ইউজ করতেও চাইবে না। আসলে ৩ বছর আগে তাকে ফাঁসানো হয়েছিল যে সে খারাপ ওষুধ বানিয়েছে। তাদের কোম্পানির ওষুধে এরকম কোনো ভেজাল মেশানো হয়েছিল যাতে অনেক মানুষই অসুস্থ হয়ে পড়ে। সুনামের মহিলা বলছিল, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার কোনো দোষ ছিল না, কিন্তু সবাই তোমাকে বিশ্বাস করবে না। তোমার এটা চ্যারিটি পার্টিতে যেতে হবে, সেখানে গিয়ে ক্লায়েন্টের সাথে মিট আপ করতে হবে এবং মেডিসিন বিক্রি করতে হবে। বায়ু তখন তার কাজে রাজি হয়ে যায়। অন্যদিকে বাই তার বান্ধবীকে সবকিছুই বলছিল ৩ বছর আগের ঘটনা জাওয়ের সাথে। তার বান্ধবী বলছিল, জাওয়ের নাম শুনে তো মনে পড়ছে সে অনেক বড় একজন গাইনি ডক্টর, আর সব ম্যাগাজিনে তো তার ছবি দেখা যায়। তার বান্ধবী তো সেই জায়গায় তাকে টিজ করতে শুরু করে। তখন সে বলে, এরকম করা বন্ধ করো, আমার সবার প্রথম কাজ হচ্ছে আমার পরিচয় ফিরে পেতে হবে। আমার নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে যাতে আমি আমার কোম্পানিটাকে আবারও ভালোভাবে শুরু করতে পারি। এই চ্যারিটি পার্টি আমার জন্য অনেক বড় একটা সুযোগ। তার বান্ধবী তাকে বলছিল, হ্যাঁ, সে বাড়িতে অনেক বড় বড় মানুষেরা আসবে, তোমার এক্সও আসবে এবং তোমার বান্ধবীও, যারা তোমাকে ৩ বছর আগে এত বড় ধোকা দিয়েছিল। ভাই বলে, কোনো ব্যাপার না, ৩ বছর আগেও আমি তাকে শিক্ষা দিয়েছিলাম, এবারও দিব। অন্যদিকে ভাই যখন সে পার্টিতে যায় তখন তার মনে পড়ে তার কাছে তো ইনভিটেশনই নেই, সে ভেতরে যেতে পারবে না। তখনই তার এক্স বিহেভ এবং তার বেস্ট ফ্রেন্ড লিউ চলে আসে। লিউ তো সেই জায়গায় বাইকে বলতে শুরু করে, রাস্তার কুকুর এই জায়গায় কি করতে এসেছে, খাবার খেতে। আর সে বাইকে অনেক বেশি ইনসাল্ট করতে শুরু করে। মিস্টার হো তো সেই জায়গায় তাকে অনেক ইনসাল্ট করতে শুরু করে। আমাদের নায়িকা অনেক বেশি ভয় পেয়ে যায় এবং আস্তে আস্তে পেছনে যেতে শুরু করে। আর সে মিস্টার হোকে মারতেই যাবে, সে তো তার সামনে লিউকে দিয়ে দেয়। তারা তো সেই জায়গায় অনেক বেশি ভয় পেয়ে যায়। ভাই বলে, অনেকদিন পর দেখা হয়েছে, দেখা করে ভালোই লাগলো। ভাই তো সেই জায়গায় লিওর হাত ধরে আর বলে, তোমার হাত তো অনেক বেশি ঠান্ডা। আর সে ইচ্ছে করে তার ব্যাগটা নিচে ফেলে দেয়, আর সেই ব্যাগটা সে উঠিয়ে দেয়। আসলে সে ইনভিটেশন নেওয়ার জন্য এসব করেছিল। লিউ তো নাটক করতে শুরু করে আর বলে, সে আমার ব্যাগ ধরেছে, আমার ব্যাগটা তো ময়লা হয়ে গেল, এটা আমি রাখতে পারবো না। ভাই তখন বলে, যে পুরুষকে আমি চাইনি, তুমি সেই পুরুষকে তোমার কাছে রেখে দিয়েছো, তাহলে এই ব্যাগটা কি বা বড় ব্যাপার? অনেক বড় বড় ডাক্তারেরা এই জায়গায় আসবে, তাই আমাদের নায়িকার কাছে সময় নষ্ট করার মতো সময় ছিল না, তাই তাদের ওপর কিছু একটা স্প্রে করে। ও তো সেই জায়গায় লিউকে ওয়াশরুমে নিয়ে যেতে নেয়। তখনই সেই জায়গায় সে বুঝতে পারে তাদের ইনভিটেশন কার্ড তো গায়েব, তারা তো এখন কিছুই করতে পারে না। তারপর আমরা দেখতে পাই আমাদের নায়িকা তো পার্টির মধ্যে প্রবেশ করেছিল, আর সে মিস্টার কিউকে দেখে ভাবছিল, এই লোকটা অনেক বেশি লুচ্চা মেয়েদেরকে পছন্দ করে, তার সাথে আমি ডিল করতে পারবো না। তারপর সে মিস্টার চ্যানের কথা ভাবে, যার সাথে ডিল করা তার জন্য সহজ মনে হলো। আর সে ওয়াইন নিয়ে মিস্টার চ্যানের কাছে চলে যায়। মিস্টার চ্যান তাকে বলে, আমি কোনো বিজনেস রিলেটেড কথাবার্তা বলতে চাই না। আর সে চলেই যাবে। বাই তাকে বলে, কিছু বছর আগের মেডিসিনের ব্যাপারে আপনি কি জানতে চান না? আপনার ওয়াইফের ব্যাপারে কি আপনি জানতে চান না? তখন তো মিস্টার চ্যান তাকে জিজ্ঞেস করে, তুমি কে? তখনই লিউ এবং মিস্টার হো বলতে শুরু করে, তাকে অনেক আগে রিসার্চ ইনস্টিটিউট থেকে বের করে দেওয়া হয়েছে, তার কোনো কথাই কান দিবেন না। তাই সে এখন কোনোই মেডিসিন বানাতে পারবে না, কারণ সে চুরি করে অনেকগুলো মেডিসিন বিক্রি করে ফেলেছিল। ভাই বলে, আমি আপনাকে এক্সপ্লেন করতে পারি, আমাকে ফ্রেম করা হয়েছিল। তখনই যাও সেখানে বলে, তুমি সত্য কথা বলেছ। সবাই তো যাওকে দেখতে শুরু করে আর বলতে শুরু করে, ডক্টর যাও কত বেশি হ্যান্ডসাম, কিন্তু সে তো সচরাচর এইসব পার্টিতে আসে না, তাহলে কেন এখানে এসেছে? যাও তো সেই জায়গায় গিয়ে বলতে শুরু করে, আমি তার সাথেই এসেছি, আর আমি তার কথায় তাকে সাপোর্ট করছি, আর সবার সামনে সে তো তার সাথে ফ্লার্টিং করছিল। তার এসব ব্যবহার দেখে তো সে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। লিও তো সেখানে চিল্লাতে শুরু করে আর বলে, তুমি তো অনেক বেশি খারাপ, তুমি কিভাবে ডক্টর যাওকে সিরিয়াস করেছো? আমরা তো মনে হয় তুমি যে ক্রিম ইউজ করো তারপরেও তুমি কখনো পরিষ্কার হতে পারবে না, তুমি অনেক নোংরা। ভাই তাকে বলতে শুরু করে, হ্যাঁ, অনেক ভালো। যাও তো সেই জায়গায় লিউকে বলতে শুরু করে, তুমি যে পাউডার ব্যবহার করো সেটা দ্বারা শুধু সুন্দরী হতে পারবে, আর কোনো কিছু করতে পারবে না, তাই অন্য কিছু করার কথা ভাবো। তখন তো লজ্জা পেয়ে তার এক্স বিএফ এবং তার বেস্ট ফ্রেন্ড চলে যায়। তারপর যাও তো সেই জায়গায় মিস্টার চ্যানকে বলতে শুরু করে, সে আগে সুপরিবারের ফার্মেসি চালাতো আর তাকে ফ্রেম করা হয়েছিল। তখন মিস্টার চ্যান বলে, ও আচ্ছা, এর মানে তুমি সুপরিবারের মেয়ে। তুমি যখন ছোট ছিলে তুমি আমার জামা ধরে অনেক বেশি টানাটানি করতে, অনেক বছর পর দেখা হলো। ভাই তো তখন সেই জায়গায় মিস্টার চ্যানকে তার ওষুধ দেখাতে শুরু করে। ওষুধ দেখার পর সে তো অনেক বেশি ইমপ্রেস হয় এবং তার কাছে অনেকগুলো ওষুধ অর্ডার করে। সেখানে বায়ু তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় এবং হ্যাপি হয়ে সেখান থেকে চলে যায়। চাও তো সেই জায়গায় অনেক বেশি হ্যাপি হয়। চাও তারপর তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি শু ফার্মের ব্যাপারে সবকিছু জানতে চাই, সবকিছু ইনভেস্টিগেশন করো। তারপর আমাদের নায়িকা যখন ফোনে কথা বলছিল তখনই তার পেছনে চলে যায় যাও, আর সে গিয়েই তাকে হাক করে ফেলে।
বাইদু সেই জায়গায় তাকে বারবার সরিয়ে দিচ্ছিল। যাও তাকে বলে আমাকে 3 সেকেন্ড অন্তত জড়িয়ে ধরতে দাও, কিন্তু বাই তাকে সরিয়ে দেয়। যাও তাকে বলে আমরা আবারও সেটা ট্রাই করতে পারি। সেখানে আমাদের গল্পের নায়িকা এখনো কিন্তু তাকে মেল মডেলই ভাবতো। বাইদু সেই জায়গায় যাওয়ার কাছ থেকে পিছু সরাতে বলে দেয় আমার হাজব্যান্ড আমাকে নেওয়ার জন্য এসেছে। যাও তো অবাক হয়েছে আর বলে তোমার বিয়ে হয়ে গেছে? বাই বলে হ্যাঁ অবশ্যই, আমার এত দামি দামি সব জিনিসপত্র সেই তো দেয়। তারপর সে বাইরে এসে তার বান্ধবীকে বলছিল তুমি গাড়ি থেকে বের হবে না, কারণ আমি মিস্টার চাওকে বলেছি তুমি আমার হাজব্যান্ড। ভাই সেখানে গাড়িতে উঠতেই যাবে, তখনই তার সামনে চাও চলে আসে আর বলে তোমার হাজব্যান্ডকে আমাকে দেখাও। ভাই তো বাহানা বানিয়ে বলতে শুরু করে কেন আমি তোমাকে আমার হাজব্যান্ডকে দেখাবো, সে যদি আমাদেরকে একসাথে দেখে ভুল বুঝবে। চাও বলে তোমার হাজব্যান্ড যদি তোমাকে বিশ্বাসী না করে তাহলে এই বিয়ের কি ফায়দা, আর তোমার বিয়ের আংটি বা কোথায়? ভাই বলে আমাদের বিয়ে গোপনে হয়েছিল তাই আমি আংটি পরি না। কিন্তু যাও তো অনেক বেশি পসেসিভ হয়ে গিয়েছিল আর সেই জায়গা থেকে তাকে উঠিয়ে নিয়ে যায়। তার বান্ধবী তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ওয়েটার তার পা ধরে রাখে যাতে সে যেতে না পারে। তার বান্ধবী কোনো রকম ভাবে আসতে পারছিল না আর আমরা দেখতে পাই যাও তো সেই জায়গায় তাকে তার গাড়ির মধ্যে বসিয়ে একেবারে লক করে ফেলে। ভাই তাকে জিজ্ঞেস করে এই লক এখনো তোমার কাছে আছে? যাও বাইকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে আমাদের ভাই তাকে জিজ্ঞেস করে তোমার প্রফেশনে তোমাকে কি চুরি করাও শিখায়, তুমি কি আর কোনো পার্ট টাইম জব করো? যাও বলে আমার কোনো কিছু চুরি করার হলে আমি তোমার হার্টই সবার প্রথম চুরি করতাম। ভাই বলে তুমি শুধু আফসোসই করো, কারণ আমার মতো সুন্দরী মেয়ের একজন হাজবেন্ড আছে। আমার হাজবেন্ডকে আমি লোকেশন সেন্ড করে দিয়েছি, সে আসছে। যাও বলে তোমার নামের হাজবেন্ডের ব্যবস্থা আমি করে ফেলেছি। তোমার বান্ধবীকে যাকে তুমি হাজবেন্ড বানিয়েছিলে সেখানে আর আসতে পারবে না। তাই সে তার বান্ধবীকে কল করে, তার বান্ধবী তাকে বলে তুমি এখন এনজয় করো, তার বাড়ির অ্যাড্রেস ফোন নাম্বার সব আমি জানি, সে তোমার কোনো কিছুই করতে পারবে না। যাও তো ভাইকে জিজ্ঞেস করে দুনিয়াতে এত ছেলে আছে তারপরেও তুমি তোমার বান্ধবীকে কেন তোমার হাজবেন্ড বানিয়েছো? ভাই তো কথা ঘোরানোর জন্য ড্রিঙ্ক করতে শুরু করে আর বলে ড্রিঙ্কটা অনেক বেশি মজা। আর সে তো সেই জায়গায় পাগলের মতো করতে শুরু করে এবং সবকিছুকেই বলছিল বিছানা সুন্দর, সোফা সুন্দর। চাও তো সেই জায়গায় তাকে টিজ করতে তার শার্টই খুলতে শুরু করে। ভাইয়ের তো সেই জায়গায় নিজেকে কন্ট্রোল করতে অনেকটাই কষ্ট হচ্ছিল, কিন্তু সে বলতে শুরু করে তোমার ট্রফিটা তো অনেক বেশি সুন্দর, এত সুন্দর ট্রফি তুমি জিতেছ। চাও তো সেই জায়গায় বাইকে বলতে শুরু করে তুমি আমার জিনিসপত্রের অনেক বেশি প্রশংসা করে ফেলেছ, এবার আমারও কিছু প্রশংসা করো। তখন তো বাই পালানোর চেষ্টা করে কিন্তু যাও তাকে ধরে ফেলে এবং তার অনেক বেশি কাছে চলে আসে। ভাই তো সেখান থেকে পালানোর অনেক বেশি চেষ্টা করে কিন্তু আমাদের হিরো তাকে বলে তুমি এখান থেকে যেতে পারবে না। আর সে তো আমাদের নায়িকাকে কিস করতে শুরু করে। আর সে বাইকে বলে তুমি যেহেতু অনেক বেশি ড্রাঙ্ক তাহলে চলো আমরা একটু ফান করি। ভাইও তো সেই জায়গায় নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, কারণ সে কিছুটা হলেও যাওকে পছন্দ করত। ভাই তো যাওকে বলতে শুরু করে কোনো ব্যাপার না, আজকের জন্য আমিও ইবিল হয়ে যাব। আর সেও তো সেই জায়গায় অনেক বেশি বোল্ড হয়ে যায়। যাও তাকে বলতে শুরু করে মনে হচ্ছে তুমি অনেক বেশি ইমপ্রুভ হয়ে গেছো। ভাই বলে অবশ্যই, কারণ তুমি আমাকে সেডুস করেছো। এরকম ভাবে তারা আবারও ক্লোজ চলে আসে এবং নাইট স্পেন্ড করে। তারপর সকালের দৃশ্য দেখানো হয়, যাও তাকে দেখছিল এবং তার ফরহেডে কিস করে চলে যায়। ভাই তো ওঠার পর ভাবতে শুরু করে আমি বলেছিলাম আমি তাকে পছন্দ করি না, তারপরেও তার সাথে কিভাবে আমি এত কিছু করতে পারি। ভাই তো তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। চাও যখন তার রুমের মধ্যে যায় গিয়ে দেখতে পায় ভাই তো চলে গেছে কিন্তু সে টাকা রেখে গেছে। আর সে তো রেগে ভাইকে মেসেজ করে কালকে রাতে তুমি আমার সাথে নাইট স্পেন্ড করেছো, সকাল হয়ে গেছে এখন কোথায় চলে গেছো, আর টাকাই বা কেন রেখে গেছো। কিন্তু সে মেসেজ দেওয়ার পর দেখতে পায় সে তাকে ব্লক করে দিয়েছে। চাও তো ভাবতে শুরু করে তুমি আমাকে ব্লক করে দিয়েছো, তুমি যাই করো না কেন আমি এত সহজে গিভ আপ করবো না। অন্যদিকে ভাই যখন তার অফিসে যায় সেখানে অনেক বড় করে সেলিব্রেশন করা হচ্ছিল, কারণ সে অনেকগুলো মেডিসিন বিক্রি করতে পেরেছিল আর তার জন্য অনেক বেশি প্রফিট হওয়ায় তাকে প্রমোশন দেওয়া হয়েছিল। তখনই লিউ সেখানে চলে আসে আর বলে তোমার প্রমোশন বেশি দিন থাকবে না, তুমি যাই করো না কেন। লিউ বলে আমি এই জায়গায় তোমাদের সাথে সমঝোতা শেষ করতে এসেছি। সো বলে তুমি এরকম কিভাবে করতে পারো। লিউ বলে তুমি কোম্পানি এরকম একজনের উপর সঁপে দিয়েছো যার ক্রিমিনাল রেকর্ড আছে, তাই তুমি যদি বাইকে ফায়ার না করো তাহলে তোমাদের সাথে আমাদের সমঝোতা শেষ হয়ে যাবে। বাই বলে আমি চাই না আমার কারণে তোমাদের কারো কোনো সমস্যা হোক, তাই আমি নিজে এই জায়গা থেকে রিজাইন করছি। তখন মিস্টার চু সেখানে চলে আসে। লিও তাকে বলতে শুরু করে ভাই দেখুন আপনার অবর্তমানে এরকম একজনকে চুজ করা হয়েছে যার ক্রিমিনাল রেকর্ড আছে। সময় থাকতে আমি তাকে খুঁজে বের করেছি এবং ফায়ার করে দিচ্ছি, না হলে তো কোম্পানির রেপুটেশন একেবারে খারাপ হয়ে যাবে। মিস্টার চু তো সেই জায়গায় তার হাত সরায় আর বলতে শুরু করে আমাদের কোম্পানিতে কোনো ঘাটতি পড়ে যায়নি, যে কারণে আমাদের বাইকে ফায়ার করতে হবে। তোমরা যদি সমঝোতা শেষ করতে চাও তাহলে করতেই পারো, আমার কোনো সমস্যা নেই। লিউ তো রেগে যায় আর বলতে শুরু করে তুমি এই মেয়েটার কারণে আমাদের সাথে বিজনেস শেষ করতে চাচ্ছ।
মিস্টার চু সেখানে বলে, আমি তোমার চেহারা দেখে কোনো সমঝোতা করছি না। আমি তো সেদিনের অপেক্ষায় ছিলাম যেদিন বাই ফিরে আসবে এবং তার কোম্পানিকে নিজের করে ফিরে পাবে। লিউ তো রেগেমেগে সেখান থেকে চলে যায়। তারপর মিস্টার চুকে সেই জায়গায় বাই অনেক ধন্যবাদ জানাচ্ছিল তাকে সাপোর্ট করার জন্য। মিস্টার চু তো সেই জায়গায় তার কাছে সুযোগ চাচ্ছিল, কিন্তু বাই বলে, আমি এখন একেবারে আপনাকে অ্যাফোর্ড করতে পারবো না। তাছাড়া আমি এখন কোনো ভালোবাসার চক্করে পড়তে চাই না। চু তাকে জিজ্ঞেস করে, তুমি কি মিস্টার জেডকে ভালোবাসো? বাই বলে, মিস্টার জেড হচ্ছে সেই ব্যক্তি যে কিনা আমার সব থেকে খারাপ সময়ে আমাকে সাপোর্ট করেছিল, আমার পাশে ছিল। সে কখনো আমার সামনে আসেনি, কিন্তু সে দূর থেকে আমাকে এত সাহায্য করেছে। সে আমাকে অন্ধকার থেকে বের করেছে। ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি যখন তার ওপর এত ধরনের অভিযোগ তোলা হয়েছিল সে তো অনেক কষ্টে ছিল। তাছাড়া তার কাছে অনেক টাকা ঋণ ছিল। তখন তাকে তার টিচার কল করেছিল আর বলতে শুরু করে, আমার একজন স্টুডেন্ট তোমাকে সব টাকা ট্রান্সফার করে দিয়েছে। বাই তাকে জিজ্ঞেস করে 8 মিলিয়ন টাকা কে পরিশোধ করেছে। তার টিচার বলে, তার ব্যাপারে আমি বেশি কিছু জানি না, কিন্তু তার নাম হচ্ছে মিস্টার জেট। বর্তমানে মিস্টার জু তাকে বলছিল, কালকে মেডিকেল সেরেমনি হবে, তুমি কি আমার সাথে যাবে আমার জিএফ হয়ে? তখন তো সে না করে দেয়। তখন মিস্টার জু তাকে বলে, হতে পারে সেই জায়গায় মিস্টার জেটও আসতে পারে। বাই তখন যাওয়ার জন্য রাজি হয়ে যায়। জু তো চলে যায়। তার কিছুক্ষণ পরই যাও সেখানে চলে আসে আর জিজ্ঞেস করে সেই ছেলেটা কে ছিল। বাই তো বলতে শুরু করে, তুমি তো অ্যাগ্রেসিভ কেন হচ্ছ? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। যাও তাকে জিজ্ঞেস করে, কালকে সকালে কেন তুমি পালিয়ে গিয়েছিলে আর তুমি কেনই বা আমাকে ব্লক করেছো? বাই তো সেখানে কোনো কিছুই বলতে পারে না। আর সে মনে মনে ভাবছিল, জানি না কেন তার জন্য আমার অনেক বেশি সরি ফিল হচ্ছে। চাও তো বলতে শুরু করে, আমি তো অনেক বেশি ড্রাঙ্ক, তুমি কি তোমার বাড়িতে আমাকে জায়গা দিবে? বাই তো বলে, না, আমার বাড়িতে তোমার জন্য কোনো জায়গা নেই। আর সে দরজা বন্ধ করে দেয়। চাও তো সেই জায়গায় তাকে বলতে শুরু করে, আমি চাই তুমি আমার জিএফ হও। আর তাকে মানানোর চেষ্টা করে, কিন্তু আমাদের নায়িকা তাকে বলে, আমি তোমাকে বলে দিতে চাই আমার মনে অন্য কেউ আগে থেকেই আছে। 3 বছর ধরে আমি সেই পার্সনকেই ভালোবাসি, কারণ সে আমাকে অনেক বেশি সাহায্য করেছিল যখন আমি অনেক বেশি কঠিন সময়ে ছিলাম। আর আমি কালকে গিয়ে সে রহস্যময়ী ব্যক্তির সাথে নিশ্চয়ই দেখা করব। আমি তাকে ধন্যবাদ বলার পাশাপাশি তাকে কনফেসও করব। তারপর আমাদের সে পার্টির দৃশ্য দেখানো হয়। সবাই তো বাইকে দেখে বলছিল সে তো সুপরিবারের মেয়ে। সে নাকি একটা ফার্মেসিতে কাজ করে এবং তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। তাদের নিজের বিজনেস থেকেই তো তাকে বের করে দেওয়া হয়েছে। তার কি লজ্জা লাগছে না সেখানে চলে এসেছে? তখনই লিও এবং মিস্টার হুও চলে আসে তাকে ইনসাল্ট করতে। ভাইও সেখানে তাকে অনেক ভালো জবাব দেয়। তখন তার এক্স বলতে শুরু করে, তোমার আরডি কোয়ালিফিকেশন একেবারেই রিমুভ করে দেওয়া হয়েছে, তাহলে তুমি এখন কী বা করতে পারবে? আর এই কারণে তোমার কাছে কোনো কোয়ালিফিকেশন সার্টিফিকেট নেই। তাছাড়া আজকের কোলাবরেশন আমরাই পাবো। বাই বলে, ভুলে যেও না তোমরা এত ভালো ভালো জামা পরছো, এই সব কিছু কিন্তু আমার কারণেই। তখনই আমরা মিস্টার জাওকে দেখতে পাই। বাই তো জাওকে দেখে বলতে শুরু করে, তুমি সব জায়গায় কিভাবে চলে আসো? কোনো জায়গায় গিয়ে আমি শান্তি পাই না। জাও তো বলতে শুরু করে, হ্যাঁ ঠিকই, তাছাড়া কালকে রাতে আমি ভালোভাবে ঘুমাতে পারিনি। সবাই তো এসব কথা শুনে ফুসফুস করতে শুরু করে, তারা কি জিএফ বিএফ নাকি? যাও তো আবারও সবার সামনে তার সাথে ফ্লার্টিং করছিল। আমাদের নায়িকা তাকে ইগনোর করে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেটাও সে করতে পারছিল না, কারণ যাও বারবার তার পেছনে চলে আসছিল। বাই তাকে বলছিল, বারবার আমাকে প্রভোগ করার জন্য তুমি কেন আসো? তারা তো পর্দার আড়ালে ছিল আর সেখানে আমাদের হিরো তাকে কিস করতে শুরু করে। বাই তো কোনো রকম ভাবে তাকে সরায় আর তাকে বলতে শুরু করে, আমরা এখন স্টেজে আছি, রহস্যময় মিস্টার জেড আজকে এখানে আসবে, তাই এখান থেকে সরে যাও। কেন এরকম শুরু করেছো? যাও তো বলে, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে হ্যাপি না করবে আমি এখান থেকে সরবো না। বাই জিজ্ঞেস করে, আমি কি করব? তখন সে বলে, কিস করো। তারপর আর কি, তারা দুজনে সেখানেই শুরু হয়ে যায়। তখনই সেখানে অ্যানাউন্সমেন্ট করা হয়, মিস্টার জেড আজকে এখানে চলে এসেছে, সবার সামনে সে আজকে দেখা দিবে। তখনই সেখানে অ্যানাউন্সমেন্ট করা হয়, আসলে মিস্টার জাওই হচ্ছে মিস্টার জেড, আর সে জোজো গ্রুপের হায়ার। বাই যখন এই শকিং ট্রুথ জানতে পারে সে তো হতবাক হয়ে যায় আর সে বিশ্বাস করতে পারছিল না সেই হচ্ছে মিস্টার জেড, যে তাকে 3 বছর আগে সাহায্য করেছিল। আর বাই তো সে জায়গায় পাস্টের সব মেমোরিগুলো মনে পড়ছিল। এখানে সে ফ্ল্যাশব্যাক থেকেও বুঝতে পারে আসলে সে তার প্রেটেন্ট এ কারণে নিতে চেয়েছিল যাতে সে তাকে সাহায্য করতে পারে, কিন্তু বাই তাকে ভুল বুঝেছিল। বর্তমানে সে ভাবছিল, এত বছর ধরে আমি তাকে খুঁজছি যে আমাকে সাহায্য করেছে, কিন্তু সে আমার সামনেই ছিল। সবাই তো সে জায়গায় শকড ছিল। তখনই যাও বলে, আমি শুধুমাত্র এই জায়গায় দাঁড়িয়ে আছি একটা মানুষের জন্য। সবাই তো কথা বলতে শুরু করে সে কার জন্য এসেছে। তখনই সে বাইকে স্টেজে আসতে বলে এবং তার সব ব্যাপারে, সব প্রজেক্টের ব্যাপারে সবাইকে বলতে বলে। আর সে সবার সামনে তার অনেক প্রশংসা এবং তাকে অনেক অনুপ্রেরণা দেয়। আর বাইরের ফার্মেসিকে সব থেকে বেশি বেস্ট ফার্মেসি বলা হয়েছিল, কারণ তার ওষুধগুলো অনেক বেশি ভালো ছিল। ভাইও তখন স্টেজে চলে যায় এবং তাদের ওষুধের ব্যাপারে সবাইকে জানাচ্ছিল। যাও সেখানে সবাইকে বলে, আমি জানি সে ইনোসেন্ট ছিল, আমি খুব শীঘ্রই সেটা প্রমাণ করব।
সেখানে কয়েকজন রিপোর্টার ভাইকে জিজ্ঞেস করে 3 বছর আগে আপনাদের কোম্পানির ওষুধ খেয়ে অনেক সমস্যা হয়েছিল, আপনি কিছু বলতে চান? ভাই তো কিছু বলতে পারে না। অন্যদিকে লিউকে দেখানো হয় যে কিনা তার অন্য কোনো বিএফ এর সাথে ছিল। এখানে আমরা জানতে পারি লিউর এই বিএফই হচ্ছে সব সমস্যার মূলে। আসলে 3 বছর আগে ওষুধ বানানোর সব উপকরণগুলো এ লোকটা পাল্টে দিয়েছিল। বর্তমানে আমরা দেখতে পাই ভাই তো সেই জায়গায় যাওকে জিজ্ঞেস করছিল, তোমার এত সাহস, তুমি আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে, তুমি মিস্টার জেট? যাও বলে, আমি তোমাকে আমার সিনসিয়ারিটি দেখাতে চেয়েছিলাম। যাও তাকে মানানোর অনেক চেষ্টা করে কিন্তু ভাই সেখান থেকে চলে যায়। যাও তো ভাবতে শুরু করে, আমি তো আসার আগে পুরো নোবেল পড়ে এসেছিলাম মেয়েরা আসলে কিরকম ছেলে পছন্দ করে এবং কেমন হলে তাকে পছন্দ করবে। আমরা জানতে পারি ভাইয়ের সাথে কথা বলার আগে পুরো নোবেলই সে শেষ করে এসেছিল, যাতে সে ভাইকে ইমপ্রেস করতে পারে। আর সে তো ভাইয়ের পিছু করছিল। ভাই বলে, তুমি কেন আমার পিছু করছো? তখন সে বলে, আমি তো এই বাড়ির পাশের রুমেই থাকবো তাই। কিন্তু ভাই তো তাকে ইগনোর করে চলে যায়। তখন সে ভাবতে শুরু করে, এখন আমার কি করতে হবে? সাদা শার্ট পরতে হবে এবং বিড়ালকে নিয়ে তাকে ইমপ্রেস করতে হবে। অন্যদিকে ভাইয়ের তো একদমই ঘুম আসছিল না, আর সে গিয়ে আমাদের নায়িকার রুমের মধ্যে নক করে। ভাই যখন দরজা খোলে সে তো আমাদের হিরোকে এরকম অবস্থায় দেখতে পায়, তাও আবার বিড়ালের সাথে। ভাই তাকে জিজ্ঞেস করে, মধ্যরাতে তুমি এখানে কি করছো? চাও তাকে বলে, আসলে আমি একটা ক্যাট ধরেছি, তোমাকে দেওয়ার জন্য এসেছি। ভাই জিজ্ঞেস করে, এরকম ভাবে শার্ট খোলা রেখে কে বিড়াল ধরে? ভাই তো রুমের মধ্যে চলে যায়, নিজেকে শান্ত করার চেষ্টা করে কিন্তু বারবার সেডুস করতে আমাদের হিরো তার কাছে চলে আসে। ভাই তো নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করছিল। সে কোনো রকম ভাবে বাঁচার জন্য চলে যায় ওয়াশরুমে, কিন্তু সেখানেও আমাদের নায়ক তার পেছনে পেছনে চলে যায়। যাও তো সে জায়গায় ভাইকে হাত করে আর বলে, আমি তোমাকে শেখাচ্ছি সার্জারি করার আগে কিভাবে হাত ধুতে হয়। আর সে তার হাত টাচ করার সাথে সাথে তাকে তো অনেক বেশি কিস করছিল। এখানে তো তারা দুজনে আবার অনেক বেশি কাছে চলে আসে। তাছাড়া ভাইয়ের তরফ থেকেও এখন আর কোনো বাধা ছিল না, কারণ মিস্টার জেড তো সেই। সেখানে যাও তাকে জিজ্ঞেস করে, এখন বলো আমাদের সম্পর্ক কি? ভাই বলে, তুমি আমার বেড পার্টনার। যাও তো এই কথা শুনে অনেক কষ্ট পায় আর বলে, আমি তোমার জন্য এত কিছু করছি তারপরেও তুমি আমাকে শুধু এটাই ভাবো। আমি চাই তুমি আমার জিএফ হও। ভাই বলে, না আমি তোমার জিএফ হতে পারবো না। আমি একবার একজন পুরুষকে বিশ্বাস করেছিলাম কিন্তু সে আমাকে ধোকা দিয়েছে। যাও তাকে বলে, সব পুরুষেরা এক হয় না, আমি তোমাকে কখনোই ধোকা দিব না, তুমি ট্রাই করে দেখতে পারো। ভাই তো তাকে বলে, তুমি কথা বলা বন্ধ করো, যা করতে চাও করে ফেলো। তারপর তো তারা সেখানে আবারও একবার ক্লোজে চলে আসে। যাও তারপর যখন সকালে ওঠে সে ভাবতে শুরু করে, সে কি আবারও পালিয়ে গেল আমাকে ছেড়ে? কিন্তু সে আবার নিজেকে বোঝায় বাড়ি তো তারই, সে আবার পালিয়ে কোথায় যাবে? তারপর সে উঠে ভাইয়ের কাছে চলে যায় আর বলে, গুড মর্নিং বেবি, তুমি কি আমার জন্য খাবার বানিয়েছো? ভাই তাকে বলে, আমি তোমার জেব হয়ে গেছি, এখন তোমারও কিছু দায়িত্ব পালন করতে হবে, আমার কিছু রুলস আছে। আর সে তাকে অনেকগুলো নিয়ম কানুন দিতে শুরু করে আর বলে, অফিসে আমরা রোমান্স করতে পারবো না, তারা পাবলিকে হাত ধরতে পারবে না, এটা সেটা অনেক কিছু। চাওতে এত নিয়ম কানুন ছিল না, কিন্তু সে তার কথায় রাজি হয়ে যায়, কারণ সে অনেক কষ্টে তাকে জিএফ বানাতে পেরেছে। আর সে যদি ভাইয়ের কথায় রাজি না হয় ভাই তাকে বেরি করে দিবে। তারপর তারা কাজ করছিল, কিন্তু আমাদের হিরো ভাবছিল, একদিন না একদিন তোমার সব নিয়ম আমি ভাঙবো। এখন তারা যখন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিল, তারা একসাথে কাজ করছিল, আমাদের হিরো তার কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে বলছিল এটা কিন্তু নিয়মের বাইরে। তারপর তারা আবার রিসার্চ করার জন্য যায় ল্যাবের মধ্যে, কিন্তু সেখানেও আমাদের হিরো রোমান্স করার চেষ্টা করে, কিন্তু আমাদের নায়িকা বলে এটাও কিন্তু রুলসের বাইরে, পাবলিকে বা কাজের সময় তুমি আমার হাতও ধরতে পারবে না। যাও তো স্মাইল করে তাকে তার আইডি কার্ড দেয়। মানে তাদের প্রেম একেবারে জমে উঠেছিল। তার কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয়, যেখানে বাইরে অনেক বেশি বৃষ্টি পড়ছিল। সেখানে যাও চলে আসে আর বলে, আমি কি তোমাকে বাড়িতে ড্রপ করে দিব? ভাই তো বলতে শুরু করে, নিয়ম মোতাবেক পাবলিকে তুমি আমাকে কোনো কিছু জিজ্ঞেসও করতে পারবে না। যাও তখন সবাইকে জিজ্ঞেস করে, তোমরা সবাই আমার সাথে যাবে? সবাই তো রাজি হয়ে যায়। তখন তো আমাদের নায়িকাও রেডি হয়ে যায় তার সাথে যাওয়ার জন্য। তারপর ভাই যখন বাড়িতে ছিল সে খবরে দেখতে পায় সুপরিবার 3 বছর আগে যে ওষুধ বানিয়েছিল সে ওষুধের কারণে কত মানুষ অসুস্থ হয়ে পড়েছিল। আর অনেক পেশেন্টই মারা গিয়েছিল সে ওষুধের কারণে। তাই পেশেন্টের মারা এখন হরতাল করছিল। ভাইয়ের এক্সপিরিয়েন্স এবং বেস্ট ফ্রেন্ড যখন এই সব কিছু দেখতে পায় তারা তো পালিয়ে যায়। মিস্টার হুদো লিউকে বলতে শুরু করে, তুমি তো বলেছিলে সব সমস্যার সমাধান করে ফেলেছ, তাহলে এই সব কিছু কি? লিউ বলে, আমি তো টাকা দিয়েছিলাম তাদেরকে চুপ করতে। একজন পেশেন্টের মা তাদেরকে দেখে ফেলে এবং সেই জায়গায় তাদেরকে বলতে শুরু করে, আমি তোমাদেরকে পুড়িয়ে মেরে ফেলবো। আর সে মহিলা কিছু করতেই যাবে, ভাই সামনে চলে আসে আর বলে, আপনার মেয়ের অবস্থা অনেক বেশি খারাপ, আমি আপনাকে এশিওর করছি সে ঠিক হয়ে যাবে। তখন লিও এবং মিস্টার হতো বলতে শুরু করে সবকিছু সেই করেছিল। ভাই তখন পেশেন্টের মাকে আশ্বাস দেয় সে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। তারপর সার্জারি করে আমাদের হিরো বেরিয়ে আসে। ভাই তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে? তখন সে বলে, তুমি কি একাই ফাইট করবে? আমি তোমার সাথে আছি। আর এখন সে মহিলার মেয়ের অবস্থা অনেকটাই ভালো ছিল।
ভাই সেখানে মেডিসিনের সব ফর্মুলা দেখতে পায়, কিভাবে সেটা বানানো হয়েছে, আর সে বুঝতে পারে উপকরণে কোনো সমস্যা আছে। যাও সেখানে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে তাদের এই ফর্মুলার ব্যাপারে সবকিছু খুঁজে বের করতে। তারপর ভাইকে দেখানো হয় যে কিনা একটা ওষুধ নতুন আবিষ্কার করেছিল, যেটা অনেক বেশি ভালো। আসলে বাইরে যে সার্টিফিকেট রিমুভ করা হয়েছিল, এখন সেই সার্টিফিকেট সে আবারও পেয়েছে, তাই সে এখন মেডিসিন খুব সহজেই বানাতে পারবে। তখনই একজন এসে বলতে শুরু করে নিচে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে মিস্টার জাওয়ের। তখন তো সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তাকে দেখার জন্য চলে যায়। আর সে তো তার অনেক বেশি কেয়ার করছিল। আমাদের হিরো অনেক বেশি হ্যাপি হয় আর সে তাকে বলে আমার পা অনেক বেশি ব্যথা করছে। যাও তো এই সব কিছু নাটক করছিল, সে বলে না আমি কোনো হসপিটালে যাব না, আমাকে বাড়িতে নিয়ে যাও। তখন তো সে যাওকে বাড়িতে নিয়ে যায়। আর যাও তো সেখানে ইচ্ছে করে নাটক করছিল, সে অনেক বেশি ব্যথা পেয়েছে আর আমাদের এই নায়িকা তার অনেক বেশি কেয়ার করছিল। বাইদাকে বলে আমার এরকম কেন মনে হচ্ছে, তোমার শক্তি একটুও কমেনি? আর তুমি যে ব্যথার কথা বলছো সেটাও ফেক। যাও বলে না আমি সত্যিই ব্যথা পেয়েছি, আমার অনেক বেশি খিদে পেয়েছে। ভাই বলে আমি খাবার অর্ডার করছি। তখন যাও বলে না আমি তোমার হাতের খাবার খাবো, তুমি কি আমার জন্য একটু মজা করে খাবার রান্না করতে পারো না? বাইদাকে বলে আমি জানি তুমি আমাকে মিথ্যা কথা বলছো, তুমি আমার কাছ থেকে দূরে থাকো। আর আমার নিয়ম মোতাবেক কাজের পরেও তুমি আমাকে টাচ করতে পারবে না। ভাইদু সেই জায়গা থেকে দূরে সরিয়ে দেয়, হঠাৎ করে সে নিচে পড়ে যায় এবং ব্যথা পায়। তখন আমাদের নায়িকা আবারও তার কেয়ার করতে শুরু করে। ছাও তাকে হাঁক করে আর বলে তুমি যদি আমাকে দূরে সরিয়ে দাও আমি তখন অনেক বেশি কষ্ট পাই, তাই আর যাই করো আমাকে এরকম ভাবে দূরে সরাবে না। সেখানে আমাদের নায়িকা মনে করে সে আবারও নাটক করছে, তাই সে তাকে ধাক্কা দেয়, কিন্তু বুঝতে পারে সে সত্যিই অনেক বেশি ব্যথা পেয়েছে। আর এখানে তার এত ইনজুরি দেখে তার আসলে অনেক বেশি কষ্ট হয়। ভাই তাকে ওঠাতে শুরু করে, যাও তাকে বলে মনে হচ্ছে আমার ইনজুরি ঠিক হতে 1 মাস সময় লাগবে। আর ভাই তো আমাদের হিরোকে বসায়, কিন্তু আমাদের হিরো এখনো তো রোমান্স করার মুডে ছিল আর তাকে তার কোলে বসিয়ে দেয়। যাও তো সেখানে বলে তুমি এখন আমাকে অনেকগুলো মার দিয়েছো, এবার আমাকে ক্ষতিপূরণ দাও। এরকম ভাবে তারা অনেক বেশি কাছাকাছি চলে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই সে বারে ড্রিঙ্ক করছিল তার বান্ধবীর সাথে। তার বান্ধবী তাকে বলছিল তুমি তো যাওকে পাওয়ার পর আমাকে ভুলেই গেছো। বাইদাকে বলে আমি এখন মাত্র কাজ করা শুরু করেছি ফার্মেসিতে, তাই আমি এটার মধ্যেই মনোযোগ দিচ্ছি। তার বান্ধবী সেই জায়গা থেকে টিজ করতে শুরু করে আর বলে তুমি তো ডক্টর জাওয়ের ওপরই বেশি মনোযোগ দিচ্ছ। বাইরে তো তখন হঠাৎ করেই ভমিটিং ফিল হয়। তখন তো বাই তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় তার বান্ধবীকে কোনো কিছু না বলে। বাড়িতে যাওয়ার পর সে ভাবছিল আমার তো পিরিয়ড হচ্ছে না, আর সে টেস্ট করার পর জানতে পারে সে আসলে গর্ভবতী। বাই তো অনেক টেনশনে পড়ে যায়। তখনই আমরা দেখতে পাই যাও ইন্টারভিউ দিচ্ছিল আর সে ইন্টারভিউতে বলছিল হ্যাঁ আমি গাইনি ডক্টর, কিন্তু আমি বাচ্চা বেশি পছন্দ করি না। এসব ইন্টারভিউ দেখে আমাদের নায়িকা আমাদের হিরোকে ভুল বোঝে। অন্যদিকে আমরা দেখতে পাই নার্সেরা ইন্টারভিউ দেখছিল, যেখানে যাও বলছিল হ্যাঁ আমি বাচ্চাদেরকে বেশি এটা পছন্দ করি না, কারণ বাচ্চা জন্ম দিলে মেয়েদের অনেক বেশি কষ্ট হয়, কিন্তু আমার ওয়াইফ যদি বাচ্চা চায় তাহলে আমি তাকে পুরো সাপোর্ট করব। নার্সেরা তো বলছিল সে অনেক বেশি ভাগ্যবান হবে যে আমাদের মিস্টার যাওকে বিয়ে করবে। তার ইন্টারভিউ শেষ হলে সে নার্সকে জিজ্ঞেস করে বাই কি আসেনি। বাই বলে তার সাথে আপনার কোলাবরেশন ছিল কিন্তু সে তো আসেনি। আসলে বাই তার সার্টিফিকেট পেয়ে গিয়েছিল, তাই সেও এখন একজন ডক্টর। তখনই বাইয়ের বান্ধবী আমাদের হিরো যাওকে কল করে আর জিজ্ঞেস করে আমি বাইকে খোঁজার জন্য গিয়েছিলাম, তার বাড়ি খালি ছিল আর বাড়িওয়ালা বলল সে নাকি বাড়ি থেকে চলে গেছে, তুমি কি জানো সে কোথায়? সে কি তোমার সাথে আছে? তখন সে বলে না। মিস্টার যাও তো অনেক টেনশনে পড়ে যায়। অন্যদিকে আমরা আমাদের নায়িকাকে দেখতে পাই যে কিনা অ্যাবর্শন করাতে গিয়েছিল। যাও তো সেই জায়গায় বারবার কল করে কিন্তু কল কেউ ধরে না। অন্যদিকে মিস্টার সু যখন সেখানে আসে তার রিপোর্ট দেখে ফেলে আর সে জানতে পেরে যায় আসলে বাই প্রেগনেন্ট। অন্যদিকে যাও তার অ্যাসিস্ট্যান্টকে কল করে আর বলে খোঁজ নাও সে কোথায় আছে। তখন সে বলে মিস বাই তো এ শহর ছেড়েই চলে গেছে, আর এছাড়া তো আর কোনো খবর পাওয়া যায়নি। তখন সে রেগে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যেভাবে পারো তাকে খুঁজে বের করো। সেখানে তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর বলে আমি খুঁজে পেয়েছি সে কোথায় আছে। আসলে তাকে মিস্টার জুয়ের সাথে অনেক বেশি কাছাকাছি দেখা গেছে আর এখানে সব ফটো আছে। এসব ছবি দেখার পর তো সে অনেক বেশি রেগে যায় আর সে অ্যাসিস্ট্যান্টকে বলে 24 ঘন্টা তাদের উপর নজর রাখো। অন্যদিকে বাই মিস্টার সুকে বলছিল তুমি প্লিজ সবকিছু গোপন রেখো আমার গর্ভধারণের ব্যাপারে, যাতে কেউ জানতে না পারে, বিশেষ করে মিস্টার যাও। সু জিজ্ঞেস করে এখন তুমি কি করবে? তখন বাই বলে ভেবেছিলাম আমি বাচ্চাটাকে অ্যাবর্ট করব, কিন্তু ভেবে নিয়েছি এখন আমি তাকে বড় করব। এমন একটা জায়গা খুঁজে বের করব যেখানে আমি এবং আমার বেবি অনেক হ্যাপিভাবে থাকতে পারবো। সো বলে তুমি চাইলে আমি তোমার খেয়াল রাখতে পারি, কিন্তু সে মানা করে দেয়। কল আসার কারণে জুতো চলে যায়। তখনই আমরা দেখতে পাই যাও তো সেই জায়গায় চলে এসেছিল। তাকে দেখার পর তো ভাই পালানোর চেষ্টা করে, কিন্তু যাও তাকে ধরে ফেলে। ভাই তাকে বলতে শুরু করে আমরা যত দূরেই থাকি না কেন ভাগ্য আমাদের বারবার মিলিয়ে দেয়। যাও বলে তুমি কেন আমাকে ইগনোর করছো? ভাই বলে তুমি আমাকে ছাড়ো, আমি তোমাকে ইগনোর করছি না। তখন তো জো সেখানে চলে আসে আর বলে তুমি কি ব্যথা পেয়েছো?
চাও মিস্টার চুকে বলতে শুরু করে, ভাই আমার সাথে থাকলে কখনোই কোনো ব্যথা পায় না। চাও তো সেই জায়গায় তার হাত ধরেছিল, তাই সেই জায়গায় মিস্টার চু বলতে শুরু করে, সরি ভাই, আমি তোমার এবং বাচ্চার খেয়াল রাখতে পারলাম না। চাও তো শকড হয়ে যায় আর বলে, কি তুমি গর্ভবতী? ভাই তো সেই জায়গায় তার হাত সরিয়ে দেয় আর বলতে শুরু করে, হ্যাঁ, যে বাচ্চার কথা তুমি জিজ্ঞেস করছো সে বাচ্চা তোমার না, এটা হচ্ছে আমার এবং মিস্টার চুয়ের। তখনই তো বাইরের কাছে কল আসে, সে যে ওষুধ বানিয়েছিল সে ওষুধ খাওয়ার পর কয়জন নাকি অসুস্থ হয়ে পড়েছে। ভাই তো জলদি সেখানে চলে যায়, কারণ তার ওষুধ একেবারে ঠিক ছিল, সব পরীক্ষা নিরীক্ষায় পাশ করেছিল। তখনই তাকে সাহায্য করার জন্য চাও চলে আসে আর বলে, আমি তোমাকে সাহায্য করব, তুমি প্যারেশান হইও না। ভাই বলে, এক্সপার্টরাও বলেছে তারা আমাকে সাহায্য করবে না, তাহলে তুমি কি করতে পারবে? যাও বলে, কে বলেছে এক্সপার্ট গ্রুপ তোমাকে সাহায্য করতে পারবে না? তখনই সেই জায়গায় অনেকগুলো ডাক্তার চলে আসে। চাও তো ভাইকে বলতে শুরু করে, তুমি কি বুঝতে পারছো না তোমাকে কেউ ফাঁসাতে চাইছে, যাতে সবার সামনে প্রমাণ করতে পারে তুমি যে ওষুধ বানিয়েছো সে ওষুধ একেবারেই খারাপ, যে কারণে যে কোনো মানুষ মারা যেতে পারে। তোমার সার্টিফিকেট আবারও রিমুভ করার জন্য এসব কিছু করা হচ্ছে। বা এই সব কিছু বুঝতে পারে, অন্যদিকে আমরা জানতে পারি এসব কিছু লিওর কাজ। আর একজন নার্সকে ব্যবহার করে সেসব কাজ করেছিল, মানে তার মেডিসিন বদলে দিয়েছিল। তারা লুকিয়ে লুকিয়ে লিও এবং নার্সের সব কথাবার্তা শুনছিল, তখনই শব্দ পাওয়ার কারণে তারা একে অপরকে কিস করে যাতে চেহারা দেখা না যায়। লিও চেক করতে আসলে তাদের এরকম রোমান্স করতে দেখতে পায়, চেহারা বুঝতে পারে না আর এখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই সব জিনিসের ভিডিও তারা কালেক্ট করে ফেলেছিল, যাতে বাইকে নির্দোষ প্রমাণ করতে পারে। যেখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল লিউ একজন নার্সকে ভাড়া করেছিল এবং এই নার্সই সবকিছু করেছে। ভাই তাকে জিজ্ঞেস করে, তুমি এত কিছু কিভাবে জানলে? যাও বলে, আমি জানতাম সে কোনো না কোনোভাবে তোমার ক্ষতি করার চেষ্টা করবে, তাই আমি আগেই সব ব্যবস্থা করে রেখেছি। আর আমার লোকেরা সব সময় তার উপর নজর রাখে। তারপরে সিনে আমরা দেখতে পাই লিউকে তো পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল আর তাকে বাই বলছিল, আমার পরিবার তোমাকে সাহায্য না করলে তুমি এখন রাস্তায় থাকতে। লিউ তো চিল্লাতে শুরু করে আর বলে, তুমি তো অনেক ভালোভাবে ছিলে, আমার সবকিছু পেতে হলে এত কষ্ট করতেই হতো, তাই সবকিছু পাওয়ার জন্য আমার তোমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিতে হয়েছে। বাই বলে, তোমার জন্য আমার করুণা হয়। মিস্টার হো সেখানে চলে আসে, লিউ তাকে সাহায্য করতে বলে, কিন্তু সে তাকে কোনো সাহায্য করে না। আর সে তো যাওকে বলছিল তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর তাকে শু ফার্ম থেকেও ফায়ার করে দেয় আর বলে সব দোষ তার কারণে সবকিছু হয়েছে। সেখানে মিস লিউ তো বলতে শুরু করে, তুমি কি ভেবেছো আমি জানি না? আমার কাছে অনেক প্রমাণ আছে, তুমি সুপরিবারের নাম নিয়ে কিভাবে অনেক নকল মেডিসিন বানিয়েছো আমি সবই জানি, আর সুপরিবারের সব শেয়ারও আমার কাছেই আছে। লিউ তো পুলিশকে সব প্রমাণ দিয়ে দেয়, মিস্টার হুকেও সেই জায়গা থেকে পুলিশ ধরে নিয়ে যায়। মিস্টার হতো বাইকে বলতে শুরু করে, আমি তোমাকে ভালোবাসি, তুমি প্লিজ আমাকে সাহায্য করো, কিন্তু বাই সে জায়গায় তার দিকে ফিরেও তাকায় না আর বলে, এখন তুমি জেলেই বসো, এটাই তোমার শাস্তি। তারপরে সিনে আমরা বাইকে হসপিটালে দেখতে পাই। আসলে মিস্টার হো যেদিন তাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছিল সে তার উপর আক্রমণ করেছিল, তাই সে এখন হসপিটালে। যাও তো সেই জায়গায় আমাদের নায়িকাকে সব শেয়ার দিয়ে দেয় আর বলে, এখন তোমার সু কোম্পানি তোমার নিজের হয়ে গেছে, তোমার কোনো কিছুর জন্য চিন্তা করতে হবে না। বাই তো বলে, 3 বছর আগে তুমি আমাদের সুপরিবারে প্যাটেন্ট কিনেছিলে আমাকে দেওয়ার জন্য। চাওদাকে বলে, হ্যাঁ অবশ্যই। তখনই ডাক্তার এসে বলে বাচ্চা 2 মাসের এবং হেলদি আছে। চাও তো এটা শুনে অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর বুঝতে পারে এই বাচ্চা তার। ভাই তো স্বীকার করতে চাচ্ছিল না। চাও বলে, সেদিন তুমি আমার বিছানায় ছিলে, সোফায় ছিলে, তাই তুমি অস্বীকার করতে পারো না। ভাই তার মুখ চেপে ধরে যাতে সে আর কোনো কিছু বলতে পারে না। চুজ সেখানে বলে, তুমি ভালো মানুষকেই চুজ করেছো, আমি তোমাদের মধ্যে আর আসতে চাই না, তোমরা ভালো থাকো। ভাই বলে, হ্যাঁ বাচ্চা তার, কিন্তু চাও তো বাচ্চাই পছন্দ করে না। চৌধ অবাক হয়ে যায় আর বলতে শুরু করে, সে এত বড় গাইনি ডাক্তার, সে বাচ্চা পছন্দ করে না, এটা আমি বিশ্বাসই করি না। আর চৌধ সেই জায়গায় তার পুরো ইন্টারভিউ তাকে দেখায়, যেখানে সে বলছিল মেয়েদের অনেক বেশি ক্ষতি হয় আর কষ্ট হয় বাচ্চা জন্ম দিতে, তাই আমি বাচ্চা বেশি একটা পছন্দ করি না, কিন্তু আমি আমার ওয়াইফকে নিশ্চয়ই সাপোর্ট করব, সে যদি বাচ্চা চায়। ভাই তো সবকিছু বুঝতে পারে। তখনই সে জায়গায় যাও বলে, তুমি কি আমার দায়িত্ব নিবে না? এরকম ভাবে আমরা তাদের বিয়ের দিন দেখতে পাই। ভাই তো সে জায়গায় তার ডায়লগ মারছিল, আমি অনভিজ্ঞ ছেলেদেরকে পছন্দ করি না। যাও তাকে বলে, তুমি আমাকে কিস করো, তাহলেই বুঝতে পারবে আমার কাছে কি এক্সপিরিয়েন্স আছে নাকি নেই। এখানে তারা একে অপরকে কিস করতে শুরু করে এবং তাদের বিয়ের মধ্যে আমাদের এই ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার অনেক দিনের একটা ইচ্ছা, আমি সিলভার প্লে বাটন পাবো, তাই তোমরা প্লিজ একটু সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও।